নানা ইস্যুতে জুলাই অভ্যুত্থানে তারুণ্যের ঐক্যে ফাটল। দুই মতের মানুষ দুইটাই পলিটিক্যাল পার্টি করছে, সুতরাং তাদের মত পার্থক্য রয়েছে, সেই মত পার্থক্যটা অনলাইনে দেখা গিয়েছে। আমরা আশা করেছিলাম তারা এই বিপ্লবের পক্ষ নিয়ে কথা বলবে, কিন্তু তারাই বিভাজন তৈরি করেছে। বিভক্তির সুযোগে ফ্যাসিবাদ উত্থানের শঙ্কা। এই ঐক্যবদ্ধ অবস্থা থেকে যে বিভেদের রাজনীতির যে ক্রমপ্রসার হচ্ছে, তাতে তারা একটা সুযোগ নেওয়ার চেষ্টা করবে। নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র দেখছে বিএনপি। জিও স্ট্র্যাটেজিক ডিসিশন বাংলাদেশের কি আমি কি ফ্রন্টলাইন স্টেট হতে যাচ্ছে নাকি এখানে, এবং এইখানে কোনো কনসালটেশন হয়নি। দর্শক দেখছিলেন প্রধান শিরোনাম। শিরোনামে ছাড়াও থাকছে ইশরাকের শপথের দাবিতে নগর ভবনে ব্লকেড বিক্ষোভ। আইনি জটিলতা দেখছে সরকার, দাবি না মানলে আন্দোলন ভিন্ন রূপ নেবে হুঁশিয়ারি বিএনপির। এই সরকারকে সহযোগিতা করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু তার মানে এই না যে আমরা দাসখত দিয়েছি আপনাকে, যা করবেন তাই সমর্থন করার জন্য। হত্যাচেষ্টা মামলায় কারাগারে পর্দার হাসিনা নুসরাত ফারিয়া গ্রেপ্তার ইস্যুতে বিপরীতমুখী অবস্থানে দুই উপদেষ্টা। মনোযোগ ডাইভার্সন হিসেবে দেখছেন হাসনাত। স্থলবন্দরে আমদানি বন্ধ করে বাণিজ্যিক প্রতিশ্রুতি ভারত। দ্রুত কূটনৈতিক আলাপে সংকট সমাধানের পরামর্শ বিশ্লেষকের। পলাতকদের কিছু অর্থ জব্দ করেছে সরকার। বিদেশিদের সহায়তা পেলে করা হবে অ্যাকাউন্ট ফ্রিজ। লুটের টাকা ব্যবহারে ফান্ড গঠন। যুদ্ধবিরতির মধ্যে সামরিক মহড়া ভারতের। পাকিস্তানকে শিক্ষা দিতে প্রতিরক্ষা জোরদার। সিন্ধু চুক্তি নিয়ে হুঁশিয়ারি ইসলামাবাদের। এবং 84 দিনে কক্সবাজার থেকে হেঁটে এভারেস্টের শিখরে গাজীপুরের শাকিল লাল সবুজের পতাকা উড়িয়ে গড়লেন বিশ্ব রেকর্ড। আমন্ত্রণ নিউজ 24 সংবাদে, সাথে আছি আমরা দুজন, আমি সারা মেহজাবিন এবং আমি সোহাগ বক্স। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চরম বিভক্তি দেখা দিয়েছে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যবদ্ধ তারুণ্যের শক্তিতে। প্রায় সব ইস্যুতেই তাদের মধ্যে ঐক্যের বদলে অনৈক্য বাড়ছে। অবনতি হচ্ছে ব্যক্তিগত দলীয় সম্পর্ক। এমনকি অন্তর্বর্তী সরকারের সঙ্গেও টানাপোড়েন আছে। গণবিপ্লবে নেতৃত্ব দেয়া দুঃসাহসী তরুণদের। কিন্তু সফল গণ অভ্যুত্থানের কয়েক মাস না যেতেই কেন এমন বিভক্তি? কেনই বা দিন দিন বদলে যাচ্ছে তারুণ্য নির্ভর বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি? দর্শক, অংশীজনদের পাশাপাশি রাজনীতি বিশ্লেষকদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মাজহার ইসলাম। একসময়ের চরম পরাক্রমশালী স্বৈরাচার শেখ হাসিনার পতন নিশ্চিতে জীবনের মায়া ছেড়ে রাজপথে নেমে এসেছিল লাখ লাখ মানুষ। দুর্বার দুর্বিনীত ইতিহাসের দুঃসাহসিক সেই আন্দোলনে ঐক্যবদ্ধভাবে নেতৃত্ব দেয় বাংলাদেশের তরুণ প্রজন্ম। কিন্তু কদিন না যেতেই শুরু হয় ছন্দপতন। বিভক্তি দেখা দেয় ফ্যাসিবাদ বিরোধী তারুণ্যের শক্তিতে। কখনো নির্বাচন, কখনো সংস্কার, আবার রাষ্ট্রপতি অপসারণের মতো স্পর্শকাতর ইস্যুতে। সম্প্রতি ফ্যাসিবাদ বিরোধী তরুণদের বিভক্তির বিষয়টি জোরালোভাবে সামনে আসে শাহবাগে জাতীয় সঙ্গীত গাইতে বাধা দেওয়াকে কেন্দ্র করে। এই ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরের বিরুদ্ধে নানান অভিযোগ আনেন। আগুনে ঘি ঢালার মতো অবস্থা হয় যখন ৭১ ইস্যুতে শিবিরের সমালোচনায় সরব হন সরকারের দুই ছাত্র উপদেষ্টা যাদেরকে আমরা বসিয়েছি। আমরা আশা করেছিলাম তারা এই বিপ্লবের পক্ষ নিয়ে কথা বলবে, কিন্তু তারাই বিভাজন তৈরি করেছে। জুলাই বিপ্লবে যারা আন্দোলনের নীতি নির্ধারণ করেছে এবং মাঠ পর্যায়ে সমন্বয় করেছে, তাদেরকে আবার তারা হুমকি দিচ্ছে, তাদেরকে আবার বিভিন্নভাবে ট্যাগিং করছে। যাবতারা একই মতের হতো তাহলে তো রাজনৈতিক দল একটাই হতো। দুই জায়গায় দুই মতের মানুষ দুইটাই পলিটিক্যাল পার্টি করছে, সুতরাং তাদের মত পার্থক্য রয়েছে, সেই মত পার্থক্যটা অনলাইনে দেখা গিয়েছে। সবশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনাকে কেন্দ্র করে বাকযুদ্ধে জড়ায় ছাত্রদল এবং শিবিরের নেতাকর্মীরা। এক পর্যায়ে তিক্ততায় রূপ নেয় তারুণ্যের বিভক্তি। আমাদের ১০০-র অধিক নেতাকর্মী যারা এই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, তার বিপরীতে আমরা একটি ঐক্যমতের ভিত্তিতে আমরা সকল সিদ্ধান্ত নিতে চেয়েছিলাম, কিন্তু এটি সম্ভব হয়নি। শুধুমাত্র গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের একক সিদ্ধান্ত এবং তারা গণ অভ্যুত্থানের মালিকানাকে তার একক ইজারাদার সম্পত্তি হিসাবে মনে করাতে আসলে কোনো কিছু সম্ভব হচ্ছে না। ছাত্রদল প্রতিটি ক্যাম্পাসে তারা সে আগের ধারায় রাজনীতি করতে চায়। আমরা দেখতে পেয়েছি
কুয়েটের মধ্যে সাধারণ শিক্ষার্থীদেরকে রক্তাক্ত করার ইতিহাস, বা ছাত্রলীগকে দেখতে পেয়েছি চালিয়ে দেওয়া, যে কোনো কিছু হলে কাউকে শিবির নামে চালিয়ে দাও, আর এখন আমরা দেখতে পাচ্ছি দায় দিয়ে দাও শিবিরের উপর। বিশ্লেষকরা মনে করেন মূলত সফল বিপ্লবের পর তরুণরা অনেকটাই জনতার চেয়ে ক্ষমতামুখী হয়ে ওঠেন, সাধারণ জীবন ছেড়ে ছোটেন অর্থবিত্তের দিকে। এছাড়া গণ আন্দোলনের একক ক্রেডিট নিয়েও শুরু হয় মতপার্থক্য। বিপরীতমুখী রাজনৈতিক মতাদর্শ অনুসরণ করাও বিভক্তির অন্যতম বড় কারণ। এই যে ভিন্ন আদর্শের লোকগুলো একটা লক্ষ্যকে সামনে নিয়ে ঐক্যবদ্ধ হয়েছিল, কিন্তু পরবর্তীতে তারা এই লক্ষ্যটি অর্জিত হয়ে যাওয়ার পর তারা নিজেদের আদর্শিক অবস্থানে নিজেদেরকে যখন আবার ঐক্যবদ্ধ করেছে, তখন স্বাভাবিকভাবেই তাদের মধ্যে এই বিরোধ এটি তৈরি হচ্ছে। প্রশ্ন হচ্ছে, তারুণ্যের যে শক্তির উপর নির্ভর করে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে মানুষ, তাদের বিভক্তি কি জটিল করবে না সেই পরিস্থিতি, কিংবা সহায়তা করবে না ফ্যাসিবাদের উত্থানে? এই ঐক্যবদ্ধ অবস্থা থেকে যে বিভেদের রাজনীতির যে ক্রমপ্রসার হচ্ছে, তাতে তারা একটা সুযোগ নেওয়ার চেষ্টা করবে। তবে সেই সুযোগ নেওয়ার চেষ্টা করলেও আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে নিকট ভবিষ্যতে নিজেদেরকে তারা সংগঠিত করতে পারবে। তবে দেশের পক্ষে তরুণরা ঐক্যবদ্ধ থাকবে এমন প্রত্যাশার কথাও জানান এই বিশ্লেষক। ছাত্রনেতারা বলছেন, রাজনৈতিক কারণে নিজেদের মধ্যে বিভক্তি আর মতপার্থক্য থাকলেও ব্যাহত হবে না রক্তের বিনিময়ে অর্জিত বিপ্লবের সুফল। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ইসলাম বিদ্বেষ ও সাম্প্রদায়িকতার বিরোধিতা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ধর্মীয় উগ্রতা বা চরমপন্থাকেও সমর্থন করে না। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এমন মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। কয়েকটি বিষয় এনসিপির দৃষ্টিভঙ্গি শিরোনামে এই পোস্টে নানা বিষয় দলের অবস্থান তুলে ধরেন নাহিদ ইসলাম। বলেন, এনসিপি সেকুলারিস্ট বা ধর্মতান্ত্রিক কোনো মতবাদকেই আদর্শ বিবেচনা করে না। নাহিদ ইসলাম তার পোস্টে একথাও বলেছেন, বঙ্গোপসাগর অঞ্চলে বাংলাদেশকে কেন্দ্র করে একটি নতুন অর্থনৈতিক জোন তৈরির ভিশন আছে এনসিপির। নির্বাচন বিলম্ব করে সরকার দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে, এমন অভিযোগ করেছেন বিএনপি নেতারা। রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে দলটির নেতারা বলেন, এই সরকারের মানবিক করিডোর দেওয়ার কোনো এখতিয়ার নেই। আওয়ামী লীগের সঙ্গে বিএনপির আপোষ করার কোনো সুযোগ নেই বলেও স্পষ্ট জানান তারা। নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত ও তারেক রহমানের দেশে ফেরার প্রতিবন্ধকতা দূরীকরণে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করে 12 দলীয় জোট। বক্তারা বলেন, দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে অন্তর্বর্তী সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জুলাই সনদ তৈরি করতে 1-1.5 মাসের বেশি সময় লাগার কথা নয়। তাহলে কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা হবে না তা পরিষ্কার করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এখন যদি বলেন যে না আরো দেরি করতে হবে, তাহলে কারণটা তো তাকেই বলতে হবে যে কেন করতে হবে। এখন কারণ যদি গোপন থাকে যে আপনার সংগঠিত হতে একটু সময় লাগবে, কিংবা আপনি কারোর সঙ্গে একটু জোটের চেষ্টা করতেছেন, সেই জোটটা বানানোর জন্য একটু সময় লাগবে। তিনি বলেন, বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় বলে যারা অপপ্রচার করছে তাদের উদ্দেশ্য ভালো নয়। আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগের সঙ্গে আপোষ কেউ করবে? আরে আমরা তো নাই, অন্য কেউ করতে গেলে তাকে পর্যন্ত আমরা বাধা দেব। এদিকে রাজধানীতে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ আয়োজিত সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, মানবিক করিডোরের নামে দেশকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে অন্তর্বর্তী সরকার। মিয়ানমারে আপনি মানবিক করিডোর করবেন, ভেরি সেন্সিটিভ ইস্যু। তো বাংলাদেশের সিকিউরিটির প্রশ্ন, জিও স্ট্র্যাটেজিক ডিসিশন। বাংলাদেশের আমি কি ফ্রন্টলাইন স্টেট হতে যাচ্ছে নাকি এখানে? এবং এইখানে কোনো কনসালটেশন হয়নি। অন্যদিকে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপি নেতা জয়নাল আবদিন ফারুক বলেন, বাংলাদেশকে নিয়ে চলছে গভীর চক্রান্ত। পাশে চীন, রাশিয়া, ভারত, মিয়ানমার সাথে আছে, এখানে আপনি দিবেন মানবিক কারণে করিডোর, তাহলে এই যে 17 লক্ষ 18 লক্ষ রোহিঙ্গা আছে তারা আর যাওয়ার সুযোগ তো থাকবে। সংকট উত্তরণে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথের দাবিতে নগর ভবন ব্লকে বিক্ষোভ করেছে তার সমর্থকরা।
সোমবার গোলাপশাহ বাজার ও নগর ভবনের সামনের রাস্তা অবরোধ করে কর্মসূচি শুরু করেন তারা। বলেন, যেই পর্যন্ত দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। সকাল 10টার পর থেকে নগর ভবনের সামনে জড়ো হতে শুরু করেন ইশরাকপন্থীরা। স্লোগানে স্লোগানে মুখরিত হয় নগর ভবনের সামনের এলাকা। ঢাকাবাসী ব্যানারে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ দাবি করেও স্লোগান দেন আন্দোলনকারীরা। ডক্টর ইউনূস অত্যন্ত ভদ্র এবং সুনামধন্য লোক, সে যদি এই ব্যবস্থাটা দ্রুত নেয় তাহলে আমাদের মনে হয় যে এটা খুব দ্রুত তার শপথ গ্রহণের ব্যবস্থাটা করা হবে। আজকেই আমরা চাই জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ বাক্য পাঠ করিয়ে মেয়র পদে বসানো হোক। বিক্ষোভকারীদের অভিযোগ, সরকার ইচ্ছে করে ইশরাক হোসেনকে শপথ করতে দিচ্ছে না। 15 বছর সংগ্রাম লড়াই করেছি, আয়নাঘর দেখেছি, রিমান্ড, জেল, 18 বছর আমার নামে সাজা হয়েছে। এত কিছু পরও আমরা কিন্তু রাজপথেই ছিলাম, রাজপথে আছি। এই প্রয়োজনে আমরা এই ঢাকাকে অচল করে দিব। ইশরাক ইতিমধ্যে সাধারণ মানুষের জন্য, নগরবাসীর জন্য যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, পরীক্ষিত একজন সৈনিক হিসাবে তার বিকল্প কেউ নাই এই মুহূর্তে। এ সময় তালাবদ্ধ নগর ভবনের প্রধান ফটকে ট্রাকে মঞ্চ বানিয়ে প্রতিবাদী গানের মাধ্যমে বিক্ষোভকারীদের চাঙ্গা করে তোলেন শিল্পীরা। পরে মঙ্গলবারের কর্মসূচি ঘোষণা করেন এই আন্দোলনের সমন্বয়ক। সদল বলে এখানে এসে নগর ভবনের সামনে আমরা অবস্থান কর্মসূচি নিব এবং বিকেল 5টা পর্যন্ত এখানেই থাকবো আজকের মতো। যদি পরিস্থিতি বাধ্য করে, কোনো দিকে পরিস্থিতি টার্ন নেয়, তাহলে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনকে বৈধ ঘোষণা করে গত 27 মার্চ রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। রায়ের 1 মাস পর 27 এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে তাকে ডিএসসিসির মেয়র ঘোষণা করে। তারপর 22 দিন পেরোলেও এখন পর্যন্ত ইশরাকের শপথ গ্রহণের ব্যবস্থা করেনি সরকার। নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশের 20 দিন পার হলেও ইশরাক হোসেনকে এখনো শপথ না পড়ানো ষড়যন্ত্র উল্লেখ করে আন্দোলনকারীরা বলছেন, সিন্ডিকেটের কারণেই তাকে এখনো শপথ পড়ানো হচ্ছে না। দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারীরা। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। আইনি ও মেয়াদ জটিলতার সুরাহা না হওয়া ইশরাক হোসেনের শপথের বিষয় এখন তো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি সরকার, এমনটাই জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় নগরবাসীর ভোগান্তির কথা বিবেচনা করে আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। না করে আমরা কোনো সিদ্ধান্তে আসলে দিতে পারছি না। তো রিটের বিষয়টা এবং আইন মন্ত্রণালয়ের মতামত পাওয়া গেলে কোন ধরনের আইনি জটিলতা না থাকলে শপথ দিতে কোনো অসুবিধা নেই। আমাদের প্রত্যাশা থাকবে যে নগরবাসীর যে ভোগান্তি এবং ভোগান্তিটা শুধুমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ার জন্য নয়। আপনারা জানেন যে অনেক রেগুলার অ্যাক্টিভিটিস, রেগুলার কাজ আছে সিটি কর্পোরেশনের, সেগুলো এক ধরনের স্থবিরতা হয়ে আছে। এই ভোগান্তি নিরসনের জন্য ওনারা ধৈর্য দেখাবেন। অবৈধ নির্বাচনের মেয়র হতে চাইলে সেটা কি বৈধ হয়? ইশরাক হোসেনকে প্রশ্ন এনসিপি নেতা সার্জিস আলমের। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে সার্জিস আলম এমন মন্তব্য করেন। বলেন, বিএনপি তাদের জায়গা থেকে অসংখ্যবার বলেছে এবং এটাই সত্য যে বিগত 3টা জাতীয় নির্বাচন এবং অন্যান্য স্থানীয় নির্বাচনগুলো ছিল একপাক্ষিক, প্রশ্নবিদ্ধ। তাহলে সেই নির্বাচনের মেয়র কিভাবে হতে চান ইশরাক হোসেন? বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আজকালের মধ্যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ পড়ানো না হলে আন্দোলন অন্য রূপ নেবে। সোমবার বিকেলে বিএনপির সিলেট বিভাগে সদস্য ফর্ম সংগ্রহ নবায়ন কর্মসূচি উদ্বোধনের সময় একথা বলেন তিনি। অতি অল্প সময়ের মধ্যে পারলে আজকে কালকের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে আদালত ঘোষিত
জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করানোর ব্যবস্থা করুন। অন্যথায় ঢাকার এই আন্দোলনকে কেন্দ্র করে হয়তো আরো বৃহত্তর আন্দোলন করতে। হত্যা চেষ্টা মামলায় কারাগারে পাঠানো হলো পর্দার হাসিনা ওরফে নুসরাত ফারিয়াকে। গ্রেপ্তার ইস্যুতে ভিন্ন ভিন্ন মত দিয়েছেন সরকারের দুই উপদেষ্টা। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী তার ফেসবুক পোস্টে এই ঘটনাকে বিব্রতকর বলেছেন। তদন্তের আগে ঢালাও গ্রেফতার সমর্থনযোগ্য নয় বলেও মন্তব্য তার। তবে ভিন্ন মত দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে তিনি জানান, সুনির্দিষ্ট মামলা থাকায় গ্রেফতার করা হয়েছে, আর সংস্কৃতি উপদেষ্টা যা বলেছেন এটা তার নিজস্ব বক্তব্য। বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় রোববার বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে বিপক্ষে চলে নানা আলোচনা সমালোচনা। সেই আলোচনায় এবার যুক্ত হলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। ফারুকী তার পোস্টে লিখেছেন, তিনি এই ইন্ডাস্ট্রিরই মানুষ ছিলেন, 2 দিন পর সেখানেই ফিরে যাবেন। নুসরাত ফারিয়ার গ্রেফতার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকলো তাদের জন্য। ফারুকী বলেন, সরকারের কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা। ঢালাও মামলার ক্ষেত্রে সরকারের পরিষ্কার অবস্থান, প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেফতার করা হবে না এবং সেই নীতি অনুসরণ করা হচ্ছিল। সংস্কৃতি উপদেষ্টা লিখেন, আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ গমনকে কেন্দ্র করে ক্ষোভের পর ওভার নার্ভাসনেস থেকেই হয়তোবা এইসব ঘটনা ঘটে থাকতে পারে। কয়দিন আগে ব্যারিস্টার আন্দালিব পার্থের স্ত্রীর সঙ্গেও এরকম একটা ঘটনা ঘটেছে। এইসব ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য না। এদিকে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সুনির্দিষ্ট মামলা থাকায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয়েছে। সংস্কৃতি উপদেষ্টা যা বলেছেন এটা একান্তই তার নিজের মত। ওনার এগেইনস্টে তো আমরা ইনভেস্টিগেশন তো শেষ হয় নাই, এখন তার নামে যদি কেস থাকে আপনি কি করবেন? আপনি তো আবার যদি ছেড়ে দিলে আবার আপনি কিন্তু বোন বলবেন, স্যার আপনি ছেড়ে দিচ্ছেন, আমি তো উনি যে কি করছে এটা আমি জানি না। ওইটা যার যার ব্যক্তিগত মত প্রকাশের স্বাধীনতা তো সবাই আছে। বিচারে নির্দোষ প্রমাণিত হলে তাকে ছেড়ে দেয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কোনো একটা নিরীহ লোক যেন কোনো অবস্থায় শাস্তি ভোগ যেন না করে, এই ব্যবস্থা আমরা অবশ্যই নিব। নির্দোষ কোনো ব্যক্তির যেন ভোগান্তি না হয়, সরকার সে বিষয়ে সচেতন বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আপনারা ভালো থাকেন, আল্লাহ হাফেজ। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেফতার ঘটনা হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভার্সন, এমন মন্তব্য জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর। সোমবার দুপুরে হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক পোস্টে এমন মন্তব্য করেছেন। পোস্টে হাসনাত লিখেন, সরাসরি হত্যাকাণ্ডে জড়িত খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ করে দেয়া হয়। শিরিন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেয়া হয়। এখন নুসরাত ফারিয়াকে হত্যা মামলায় গ্রেফতার করে বোঝাতে চাওয়া হচ্ছে বিচার করা হচ্ছে। দর্শক, সংবাদের সময় হলো একটা বিরতির। ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। আমন্ত্রণ আরেকবার। দেখছেন নিউজ 24 সংবাদ। সীমান্তের পর এবার বাংলাদেশের সাথে বাণিজ্যিক প্রতিশোধে নামল ভারত। সবশেষ স্থলপথে বাংলাদেশ থেকে তৈরি পোশাক সহ বিভিন্ন পণ্যের আমদানির উপর ভারতের বিধি নিষেধ তারই অংশ। তবে প্রতিবেশী রাষ্ট্রের এই ধরনের সিদ্ধান্ত বাংলাদেশের সক্ষমতা বাড়াবে বলে মত ব্যবসায়ীদের। আর সমস্যা সমাধানে দুই দেশের কূটনৈতিক আলোচনার প্রয়োজন দেখছেন অর্থনীতিবিদরা। ভারতের সঙ্গে বাণিজ্যে বাংলাদেশের জন্য স্থলপথই সবচেয়ে সুবিধাজনক। গত অর্থ বছরে বাংলাদেশ থেকে ভারতে মোট রপ্তানির ৮১%ই স্থলবন্দর দিয়ে। কিন্তু হঠাৎ স্থলপথে বাংলাদেশ থেকে তৈরি পোশাক সহ বিভিন্ন পণ্যের আমদানির ওপর ভারতের বিধিনিষেধ। ফলাফল, নেতিবাচক প্রভাব দেশের স্থলবন্দরগুলোতে। সোমবার দেশের প্রধান স্থলবন্দরগুলোতে রপ্তানির অপেক্ষায় থাকা পণ্যবাহী যানবাহনগুলো প্রবেশ করতে পারেনি ভারতে। এর মধ্যে যশোরের বেনাপোলে ৩৬ ট্রাক তৈরি পোশাক ও লালমনিরহাটের বুড়িমারিতে ২০ ট্রাক খাদ্যপণ্য আটকা পড়েছে। এই সমস্ত পণ্য যদি সমুদ্রপথে রপ্তানি হয় তাহলে
খরচ অনেক। আমরা কর্মজীবী লিভার এর শ্রমিক রয়েছে, এদের আমাদের খুব কষ্টকর হয়ে যাচ্ছে। দুই দেশের বাণিজ্য অনুপাতে বড় পার্থক্য। 2023-24 অর্থ বছরে ভারতে বাংলাদেশের রপ্তানির পরিমাণ মাত্র $157 কোটি, বিপরীতে ভারত থেকে আমদানির পরিমাণ $900 কোটি। জুলাই আগস্টে পট পরিবর্তনে বৃহৎ প্রতিবেশীর সাথে চলছে অস্বস্তিকর পরিস্থিতি, যার দৃশ্যমান প্রভাব পড়ছে দ্বিপাক্ষিক বাণিজ্যে। মার্চ এপ্রিলে ভারত থেকে সুতা আমদানি বন্ধে উদ্যোগ নেয় বাংলাদেশ, বিপরীতে এপ্রিলেই বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট বাতিল এবং সবশেষ স্থলবন্দর দিয়ে কিছু পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা। বিকল্প হিসেবে পোশাক রপ্তানি আমরা সিতে শিপ করতে পারবো, কিন্তু অন্যরা বেশি ক্ষতিগ্রস্ত হবে এটার জন্য, এবং এটা আমি মনে করি রেসিপ্রোকাল। আমরা প্রথমে ঢিল মারছি ওই জায়গায়, এখন পাল্টা ঢিল খেতে হচ্ছে। সাম্প্রতিককালে দুই দেশের একটা রেসিপ্রোকাল বিষয় দাঁড়িয়েছে যে তারা আমাদের ট্রান্সশিপমেন্ট দিবে না, আবার আমরা তাদেরকে ট্রান্সশিপমেন্ট দিচ্ছি না। এতে কে লাভবান হবে? আমি তো মনে করি বাংলাদেশই লাভবান হবে। চলমান সংকট উত্তরণে তাই দ্রুত কূটনৈতিক আলোচনা শুরুর পরামর্শ অর্থনীতিবিদদের। বাণিজ্য চলাচল করলে সেটা একটা অর্থনৈতিক সম্পর্ক এবং রাজনৈতিক সম্পর্ক, তারপরে হলো ডিপ্লোম্যাটিক সম্পর্ক, হ্যাঁ, এইগুলো থাকে। তো এখানে তো একটা সিগন্যাল দেওয়া হচ্ছে যে তা কোনো কারণে অসন্তুষ্ট কিংবা, কিন্তু এটা আমাদেরকে আলোচনার মাধ্যমে ঠিক করতে হবে। ভারতের নিষেধাজ্ঞা অনুযায়ী তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের জন্য দেশটির দুটি সমুদ্র পথ খোলা রাখা হয়েছে। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। পাচার হওয়া ও দেশে অবৈধভাবে গড়ে তোলা প্রায় 1,30,000 কোটি টাকার সম্পদ জব্দ করেছে অন্তর্বর্তী সরকার। অর্থ ফিরিয়ে আনার বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষেই তথ্য জানান প্রেস সচিব। জানান, লুটের টাকা দরিদ্র জনগোষ্ঠীর জন্য ব্যবহার করতে ফান্ড গঠন করা হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন, ব্যাংকের পাচার করা অর্থ দুর্বল ব্যাংকে এবং বাকি পাচারের টাকা দরিদ্র ও জনকল্যাণে খরচ করবে সরকার। জুলাই অভ্যুত্থানে পতিত সরকার বিগত 15 বছরে দেশে চালায় লুটপাটের মহোৎসব। অভিযোগ আছে কয়েক লাখ কোটি টাকা পাচার করে বিদেশে গড়ে তুলেছে সম্পদের পাহাড়। পতিত শেখ হাসিনার সরকারও তার সহযোগীদের পাচার ও আত্মসাৎ করা অর্থ ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এখন পর্যন্ত যেসব অর্থ ও শেয়ার জব্দ করা হয়েছে সেগুলো নিয়ে তহবিল করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার। সোমবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সংবাদ সম্মেলনে জব্দ করা অর্থের পরিমাণ সম্পর্কে জানান প্রেস সচিব। অ্যাটাচমেন্ট আমরা যেটা বললাম 1,30,758.7 ও 7 কোটি টাকা এবং $1 মিলিয়ন, আর বিদেশে হচ্ছে 164। এটা হচ্ছে অ্যাটাচমেন্ট। আর পরে আমি যে ফিগারটা দিলাম ফ্রিজিং অস্থাবর সম্পত্তি, সেটা হচ্ছে 42,614.27 কোটি টাকা, আর $1 মিলিয়ন সেটা হচ্ছে 20.78। এটা হচ্ছে বিদেশে। সংবাদ সম্মেলনে জব্দ হওয়া অর্থ কোন প্রক্রিয়ায় ব্যবহার করা হবে সে ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। যারা পালিয়ে গেছেন তাদের শেয়ার সেগুলোকে জব্দ করা আছে, এগুলোকে কিভাবে আমরা জনহিতকর কার্যে ডিপোজিটরদেরকে আবার ব্যাংকগুলোকে ক্ষতিপূরণ দিয়ে ডিপোজিটরের স্বার্থ রক্ষা করা যায় সেই ব্যাপারে এক ফান্ড গঠন করে এই ফান্ডগুলোকে বা এই শেয়ারের যে লব্ধ অর্থ সেগুলোকে সেখানে ট্রান্সফার করে আমরা কিভাবে সেটাকে ম্যানেজ করব সে বিষয়ে আলোচনা হয়েছে। যেসব দেশে অর্থ পাচার হয়েছে তারা সাহায্যে আগ্রহ দেখিয়েছে বলে জানান গভর্নর। অর্থ পাচার প্রমাণিত হলে সিঙ্গাপুর, দুবাই সহ বেশ কিছু দেশ অভিযুক্তদের নাগরিকত্ব বাতিল করবে বলেও জানান তিনি। বিদেশি প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ বলেছেন, নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে। নিবন্ধনের স্থগিতাদেশ বাতিল বা প্রত্যাহার না হলে দলটি নির্বাচন করতে পারবে না, কোনো সুযোগও নেই। সোমবার বেলা 11টায় রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রে ভোটার তালিকা হালনাগাদ পরবর্তী কর্মশালায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। সরকার তাদের আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করেছে, কাজে সরকারের ওই আদেশের ওই অর্ডারের ধারাবাহিকতায় শুধু আমরা তাদের পলিটিক্যাল পার্টির যে রেজিস্ট্রেশনটা, নিবন্ধনটা আমরা শুধু স্থগিত করেছি। আর সঙ্গতভাবেই এই যাদের নিবন্ধন নেই বা যাদের নিবন্ধন স্থগিত আছে সেটা যদি উড্র না হয়, স্থগিত তাদের যদি বাতিল না হয়,
তাহলে সেই দল নির্বাচন করতে পারবে? আমার মনে হয় না সে দল নির্বাচন করতে পারবে। দর্শক, সময় হলো আরো একটা বিরতির। সাথেই থাকুন। আবার স্বাগত নিউজ 24 সংবাদে। এবার জানাবো অর্থ বাণিজ্য সংবাদ। কোরবানি ঈদ ঘিরে পশুর হাট ও বহনকারী গাড়ি নিয়ে বিশৃঙ্খলা এড়াতে কঠোর বার্তা স্বরাষ্ট্র উপদেষ্টার। সচিবালয়ে সংক্রান্ত বৈঠক শেষে জানান, চাঁদাবাজি ঠেকাতে নির্ধারিত পশুর হাটের মাঝপথে গাড়ি থামালে ব্যবস্থা নেওয়া হবে। পশুর হাট সহ সড়ক মহাসড়কে মোতায়েন থাকবে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধবিরতির মধ্যে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াচ্ছে ভারত। সরাসরি পাকিস্তানের সামরিক ঘাঁটিতে আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তবে দিল্লির কাছে মাথা নোয়াবে না বলে সতর্ক করেছে ইসলামাবাদ। আর কূটনৈতিক তৎপরতা এবার চীন, আফগানকে পাশে চাইছে পাকিস্তান। সময় হলো আরো একটি বিরতির। সাথেই থাকুন। আবার স্বাগত নিউজ 24 সংবাদে। এবার জানাবো খেলার সংবাদ। সপ্তম বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেছেন ইকরামুল হাসান শাকিল। পায়ে হেঁটে 84 দিনে কক্সবাজার থেকে এভারেস্টের শিখরে পৌঁছান তিনি। সোমবার পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গটির চূড়ায় পৌঁছে বাংলাদেশের পতাকা উড়ান শাকিল। হিমালয়ের দুর্গম গিরিতে নির্ভীক ইকরামুল হাসান শাকিল। তরুণ পর্বতারোহী শাকিলের লক্ষ্যটা এভারেস্ট জয়। হিমালয়ের সর্বোচ্চ শিখরে তিনি ওড়ালেন লাল সবুজের পতাকা। সোমবার অভিযান সমন্বয়করা জানালেন শাকিলের হিমালয় জয়ের গল্প। সপ্তম বাংলাদেশী হিসাবে ইতিহাসে নাম লেখালেন গাজীপুরের কালিয়াকৈরে জন্ম নেয়া এই তরুণ। সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় অভিযান সহজ ছিল না শাকিলের। 19 মে নেপাল সময় সকাল 6:30টায় তিনি চূড়ায় পৌঁছান। হেঁটেই মাত্র 84 দিনে কক্সবাজার থেকে এভারেস্টের শিখরে পৌঁছে যান ইকরামুল হাসান শাকিল। ইকরামুল হাসান এই অভিযানের নাম দিয়েছেন C2 সামিট, অর্থাৎ সমুদ্র থেকে শৃঙ্গ। সেই লক্ষ্যেই গত 25 ফেব্রুয়ারি দুপুরে কক্সবাজারের ইরানি সমুদ্র সৈকত থেকে এভারেস্ট চূড়ার উদ্দেশ্যে হাঁটা শুরু করে 12 দিন পর ঢাকায় পৌঁছান। এরপর কয়েকদিন বিরতি দিয়ে আবারও হাঁটা শুরু করে 28 মার্চ পঞ্চগড়ে পৌঁছান ইকরামুল হাসান। পরদিন বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন। এরপর জলপাইগুড়ি, দার্জিলিং হয়ে 31 মার্চ নেপাল পৌঁছান। এভাবেই 1400 কিলোমিটারের বেশি পথ হেঁটে গত 29 এপ্রিল এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছান ইকরামুল। ইকরামুল হাসান পর্বতারোহণের প্রাথমিক ও উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন ভারতের নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং এ। হিমালয়ের কেয়াজরি, দ্রৌপদী, কাডান্ডা 2 ও হিমলুং ডোলমা খাং পর্বতশৃঙ্গ আরোহণ করেছেন সফলভাবে। এর আগে 2023 সালে গ্রেট হিমালয় ট্রেল নামে পরিচিত হিমালয় পর্বতমালার মধ্য দিয়ে নেপালের পূর্ব থেকে পশ্চিমে চলে যাওয়া 1700 কিলোমিটার দৈর্ঘ্যের দুর্গম পথ হেঁটে পাড়ি দিয়ে আলোচনায় এসেছিলেন ইকরামুল। ইকরামুল হাসান শাকিলের জন্ম গাজীপুরের কালিয়াকৈরে 1994 সালে। গাজীপুরের জনতা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে উত্তরা ইঞ্জিনিয়ারিং কলেজের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন। 3 ভাইয়ের মধ্যে ইকরাম সবার বড়। আল মোহাম্মদুল খান, নিউজ 24। দর্শক, এই ছিল সংবাদে। ধন্যবাদ সবাইকে।